দারিদ্র্য শুধু পকেট নয়, আত্মসম্মানও খালি করে দেয়। আমি তখনও এটা বুঝিনি। আমি শুধু জানতাম আমি গরিব ঘরে জন্মেছি, আর এটা যেন আমার দোষ। আমার নাম মোহিত। এই গল্পটা আমার, কিন্তু আসলে এটা আমার বাবার গল্প। একজন রিক্সা চালকের গল্প, যাকে আমি বহু বছর ধরে লুকিয়ে রেখেছিলাম। আমাদের বাড়িটা শহরের শেষ প্রান্তে, টিনের ছাদ, বর্ষায় টপ টপ করে পানি পড়ে। মা পুরনো বালতি রেখে দেন, আর আমি বই নিয়ে অন্য ঘরে সরে যাই। বাবা ভোর 5টায় বেরিয়ে যেতেন, রিকশার হ্যান্ডেলে লাল কাপড় বাঁধা, যেন দূর থেকে চেনা যায়। ছোটবেলায় ওই রিকশায় বসে আমি স্কুলে যেতাম। তখন গর্ব হতো, মনে হতো আমার বাবা শক্তিশালী। কিন্তু বড় হতে হতে গর্বটা কোথায় যেন হারিয়ে গেল। কলেজে ভর্তি হওয়ার পর সব কিছু বদলে গেল। বন্ধুরা সবাই শহরের নামী পরিবারের ছেলে, কারো বাবার শোরুম, কারো কন্ট্রাক্টরের ব্যবসা। তারা কফি শপে বসে প্ল্যান করে, উইকেন্ডে সিনেমা দেখে। আর আমি হিসেব করি বাস ভাড়া বাঁচাতে হেঁটে গেলে কত টাকা সেভ হবে। আমি কাউকে বলিনি আমার বাবা রিক্সা চালায়। প্রথম দিকে বলতাম বাবা ট্রান্সপোর্ট লাইনে কাজ করেন। কথাটা পুরো মিথ্যে নয়, কিন্তু পুরো সত্যিও নয়। একদিন দুপুরে ক্লাস শেষে দেখি গেটের সামনে একটা রিক্সা দাঁড়িয়ে, লাল কাপড় বাঁধা। আমার বুক ধক করে উঠল। বাবা! তিনি হাসি মুখে বললেন, মা বলল তোর জ্বর, তাই নিতে এলাম। চারপাশে বন্ধুরা, কেউ কেউ তাকিয়ে আছে। আমার গলা শুকিয়ে গেল। আমি দাঁতে দাঁত চেপে বললাম, আপনি এখানে কেন এসেছেন? আমি নিজেই চলে যেতাম। বাবা একটু থমকালেন, তারপর ধীরে বললেন, ভাবলাম কষ্ট হবে তো। আমি উঠে বসলাম ঠিকই, কিন্তু মাথা নিচু করে। বাড়ি ফেরার পুরো পথটা আমি চুপ। বাড়িতে পৌঁছে রেগে বললাম, আর কখনো কলেজে আসবেন না। বাবা কিছু বললেন না, শুধু রিকশাটা ঘুরিয়ে চলে গেলেন। সেদিন আমি শুধু বাবাকে অপমান করিনি, নিজের শিকড়কেও অস্বীকার করেছিলাম। মা মাঝে মাঝে বলতেন, তোর বাবা সারাদিন রোদে থাকে, একটু ভালো করে কথা বলিস। আমি বিরক্ত হয়ে উত্তর দিতাম, মা প্লিজ, সবাই কি আর রিক্সা চালায়? আমারও তো সম্মান আছে। সম্মান, কি অদ্ভুত শব্দ! আমি তখন বুঝিনি, সম্মান লুকিয়ে রাখলে বড় হয় না, ছোট হয়ে যায়। বাবার একটা অভ্যেস ছিল, রাতে খাওয়ার পর আমার ঘরে উঁকি দিয়ে দেখা। জিজ্ঞেস করতেন, পড়া কেমন চলছে? আমি হালকা উত্তর দিতাম, ভালো। তিনি হয়তো আরও কিছু বলতে চাইতেন, কিন্তু বলতেন না, চুপ করে দরজা টেনে দিতেন। আমি ভাবতাম উনি কখনো আমাকে বুঝবেন না, উনি জানেন না এই শহরে টিকে থাকতে কেমন লাগে। কিন্তু একটা জিনিস আমি খেয়াল করিনি, প্রতিটা সেমিস্টারের ফি জমা পড়ছে ঠিক সময়ে। আমি শুধু ভাবতাম বাবা নিশ্চয়ই কষ্ট করে জোগাড় করছেন, কিন্তু কিভাবে সেটা জানতে চাইনি। জানার সাহসও হয়তো ছিল না। এক সন্ধ্যায় মা বললেন, তোর বাবা কয়েকদিন ধরে মাথা ব্যথা বলছে, ডাক্তার দেখাতে বলেছি, শুনছে না। আমি মোবাইল স্ক্রোল করতে করতে বললাম, ওসব কিছু না, একটু রোদে থাকে তো, ঠিক হয়ে যাবে। বাবা পাশের ঘরে বসেছিলেন, হয়তো শুনেছিলেন, তবু কিছু বলেননি। দিন কেটে যাচ্ছিল, আমি নিজের স্বপ্ন নিয়ে ব্যস্ত। বড় চাকরি, বড় বাড়ি, বড় জীবন। সেখানে বাবার রিক্সা যেন একটা দাগ। আমি ঠিক করেছিলাম একদিন সব বদলে দেব, কিন্তু সেই বদলের জন্যে যিনি প্রতিদিন লড়ছিলেন তাকে আমি মানুষ হিসেবে দেখিনি। এক রাতে পড়তে পড়তে বাইরে ঝড় উঠল, টিনের ছাদ কাঁপছে। আমি বিরক্ত হয়ে বই বন্ধ করলাম। তখন দরজায় টোকা, বাবা দাঁড়িয়ে, হাতে এক গ্লাস দুধ। পড়া বেশি করিস না, চোখে চাপ পড়ে, তিনি বললেন। আমি বিরক্ত স্বরে বললাম, বাবা প্লিজ, আমি ছোট নই। তিনি হালকা হেসে বললেন, জানি। তারপর চলে গেলেন। যে মানুষটা কখনো নিজের কষ্ট নিয়ে কথা বলেনি, সে শুধু আমার ভবিষ্যৎ নিয়ে ভাবত। পরদিন সকালে আমি ঘুমিয়েছিলাম, বাবা রিক্সা নিয়ে বেরিয়ে গেলেন। যাওয়ার আগে আমার দরজার সামনে একটু দাঁড়িয়েছিলেন। মা পরে বলেছিলেন, হয়তো দেখতে চেয়েছিলেন আমি ঘুমোচ্ছি কিনা। সেদিন দুপুরে ফোনটা এলো, অচেনা নম্বর। ওপাশ থেকে কড়া গলায় কেউ বলল, আপনার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, তাড়াতাড়ি সিটি হাসপাতালে চলে আসুন। আমার হাত থেকে ফোন পড়ে যাচ্ছিল। মা রান্নাঘর থেকে ছুটে এলেন। আমরা দুজনে প্রায় দৌড়ে বেরোলাম। হাসপাতালের করিডোরে সাদা আলো, একটা স্ট্রেচারে বাবা শুয়ে আছেন, মাথায় রক্ত, চোখ বন্ধ। রিকশাটা নাকি ট্রাকের ধাক্কায় উল্টে গেছে। ডাক্তার বললেন, মাথায় আঘাত গুরুতর, তাড়াতাড়ি অপারেশন করতে হবে। আনুমানিক খরচ, সংখ্যাটা শুনে আমার কানে শব্দ বন্ধ হয়ে গেল। এত টাকা আমাদের পক্ষে অসম্ভব। মা চুপচাপ বেঞ্চে বসে পড়লেন। আমি দাঁড়িয়ে আছি, মাথার ভেতর যেন ঝড়। হঠাৎ মনে হলো, আমি তো সব সময় বলতাম আমি বড় হব, টাকা রোজগার করব। আজ আজ আমি কিছুই করতে পারছি না। যখন সবচেয়ে দরকার, তখনই বোঝা যায় আমরা কতটা খালি। আমি রিসেপশনের সামনে গিয়ে কাগজপত্র হাতে নিলাম। ডিপোজিটের জন্য নির্দিষ্ট অঙ্ক, এখনই, না হলে অপারেশন শুরু হবে না। মা কাঁপা গলায় বললেন, ঘরে কিছু সঞ্চয় আছে,
কিন্তু এতটা না। আমি প্রথমবার সত্যিকারের ভয় পেলাম। শুধু বাবাকে হারানোর নয়, নিজের ভেতরের সব অহংকার ভেঙে পড়ার ভয়। সেই সাদা করিডোরে দাঁড়িয়ে আমি অনুভব করলাম, আমি যাকে লুকিয়ে রাখতে চেয়েছিলাম তার জীবনটাই আজ আমার সবচেয়ে বড় সত্য। হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে আমি প্রথমবার টের পেলাম, মানুষের স্বপ্নের দাম যতই বড় হোক, জীবনের দাম তার চেয়েও বড়। আর সেই জীবনের জন্য এখন টাকা চাই, অনেক টাকা। ডিপোজিটের কাউন্টারের সামনে দাঁড়িয়ে আমার হাত কাঁপছিল। আমি নিজের ফোনটা বের করে কন্ট্যাক্ট লিস্ট স্ক্রোল করছিলাম। বন্ধুদের নাম একের পর এক চোখে পড়ছে। কারো কাছে কি এত টাকা চাইতে পারবো? আর যদি জিজ্ঞেস করে কি হয়েছে, তখন কি বলবো? আমার বাবা রিক্সা চালক, আর এখন আইসিইউতে। মা চুপচাপ একটা চেয়ারে বসে আছেন, তার চোখ শুকনো, কিন্তু ভেতরে ঝড়। আমি বুঝতে পারছিলাম তিনি কাঁদছেন না, শুধু আমাকে শক্ত রাখার জন্য। ডাক্তার এসে বললেন, দ্রুত সিদ্ধান্ত নিন, সময় কম। সময়, এই শব্দটা সেদিন ছুরি হয়ে বুকে ঢুকছিল। আমি বাড়ি ছুটি নিলাম টাকা পয়সা আনতে। আলমারির ভেতর পুরনো কাপড়ের নিচে একটা টিনের বাক্স। মা খুলে দেখালেন, কয়েকটা নোট, কিছু গয়না। এগুলো মিলিয়ে অল্প কিছু হবে, কিন্তু হাসপাতালের অঙ্কের কাছে তা কিছুই না। মা হঠাৎ বললেন, তোর কলেজের ফি তো আগেই দেওয়া আছে, ওটা যদি ফেরত আনা যেত। আমি থমকে গেলাম। আগেই দেওয়া? কবে? মা বিস্মিত চোখে তাকালেন। তুই জানিস না, তোর বাবা 3 সেমিস্টারের ফি একসঙ্গে দিয়ে দিয়েছে। বলেছিল ছেলের পড়া বন্ধ হবে না। আমার মাথার ভেতর যেন বাজ পড়ল। 3 সেমিস্টার? এত টাকা এলো কোথা থেকে? আমি হিসেব করতে লাগলাম। গত কয়েক মাসে বাবা নতুন জামা কেনেননি, রিকশার চাকা ক্ষয়ে গিয়েছিল তবু বদলাননি, নিজের মাথা ব্যথার কথা বলতেন কিন্তু ডাক্তার দেখাননি। যে মানুষটাকে আমি ছোট ভেবেছি, সে নীরবে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। আমরা যা ছিল সব নিয়ে হাসপাতালে ফিরলাম। ডিপোজিটের বড় অংশ এখনো বাকি। আমি বাধ্য হয়ে এক বন্ধুকে ফোন করলাম। সে বিস্মিত গলায় বলল, এত টাকা হঠাৎ কি হলো? আমি থেমে গেলাম। তারপর বললাম, বাবার অ্যাক্সিডেন্ট। সে জিজ্ঞেস করল, তোর বাবা কি করেন? এই প্রশ্নটা যেন গলায় আটকে গেল। আমি কয়েক সেকেন্ড চুপ থেকে বললাম, রিক্সা চালান। ওপাশে সামান্য নীরবতা। তারপর সে বলল, দেখছি কি করা যায়। আমি বুঝলাম, সত্য বলতে গিয়ে যতটা লজ্জা পাবো ভেবেছিলাম, তার চেয়ে বেশি স্বস্তি পাচ্ছি। হাসপাতালে ফিরে দেখি বাবাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। দরজার ওপরে লাল বাতি জ্বলছে। মা আমার পাশে এসে দাঁড়ালেন, তার হাত ঠান্ডা। তিনি ফিসফিস করে বললেন, তোর বাবা গত মাসে এক লোকের কাছে ধার চেয়েছিল। আমি বারণ করেছিলাম, বলেছিল সুদ অনেক, কিন্তু সে শুনেনি। আমি অবাক, কেন? মা উত্তর দিলেন না, শুধু বললেন, বলেছিল যদি কিছু হয়ে যায় ছেলের পড়া যেন না থামে। মাঝখানে সেই ধাক্কাটা আমাকে সম্পূর্ণ ভেঙে দিল। আমি মনে করতে লাগলাম, কতবার আমি বলেছি আমার সামনে রিক্সা নিয়ে আসবেন না, কতবার আমি বাবার পেশাকে ছোট করেছি। হঠাৎ এক নার্স এসে বলল, রোগীর সঙ্গে কে আছেন? কিছু কাগজে সই করতে হবে। আমি এগিয়ে গেলাম। ফর্মে লেখা অপারেশনের ঝুঁকি। আমি কাপা হাতে সই করলাম। মনে হচ্ছিল আমি শুধু কাগজে নয়, নিজের অহংকারের ওপর সই করছি। অপারেশন দীর্ঘ হলো, ঘন্টার পর ঘন্টা। আমি করিডোরে হাঁটছি, প্রতিটা মিনিট যেন এক একটা বছর। এই সময় হঠাৎ মনে পড়ল, কয়েক সপ্তাহ আগে বাবা এক সন্ধ্যায় খুব ক্লান্ত হয়ে ফিরেছিলেন। মাথা চেপে ধরে বসেছিলেন। আমি জিজ্ঞেস করিনি কেমন আছেন, বরং বলেছিলাম, লাইটটা বন্ধ করুন, পড়তে অসুবিধা হচ্ছে। মানুষ সবচেয়ে বেশি অনুতপ্ত হয় সেই কথাগুলো নিয়ে যা সে বলেনি। ডাক্তার অবশেষে বেরিয়ে এলেন। অপারেশন সফল হয়েছে, তবে পরের 48 ঘন্টা গুরুত্বপূর্ণ। আমার হাঁটু দুর্বল হয়ে গেল। মা চুপচাপ চোখ বন্ধ করলেন। কিন্তু বিল, পরের দিন আরও টাকা জমা দিতে হবে। আমি হিসেব করলাম, বন্ধুরা মিলিয়ে কিছু টাকা দিচ্ছে, বাকিটা? সেই সময় এক হিসেবরক্ষক এসে বললেন, রোগীর নামে আগেই কিছু অগ্রিম জমা ছিল। আমি বিস্মিত, কিভাবে? তিনি ফাইল দেখিয়ে বললেন, কয়েকদিন আগে একটা আংশিক ডিপোজিট করা হয়েছে, মনে হয় রোগী নিজেই। আমি স্তব্ধ। বাবা? তিনি জানতেন না যে অ্যাক্সিডেন্ট হবে? তাহলে? মা ধীরে বললেন, গত সপ্তাহে সে কোথাও গিয়েছিল, বলেছিল একটা কাজ আছে। আমি বুঝতে পারলাম না পুরোটা, কিন্তু টের পেলাম বাবা হয়তো নিজের চিকিৎসা বা অন্য কিছু পিছিয়ে রেখে কিছু টাকা জমা রেখেছিলেন, যেন আগাম প্রস্তুতি। কেন? আমাদের জন্য। রাত গভীর হলো। আইসিইউ এর কাচের ওপাশে বাবা শুয়ে, মাথায় ব্যান্ডেজ, মুখে অক্সিজেন মাস্ক। এত দুর্বলটাকে কখনো দেখিনি। আমি কাছে হাত রাখলাম। মনে হলো এতদিন আমি এই মানুষটাকে দেখিনি, শুধু তার পেশা দেখেছি। সেদিন হাসপাতালের সাদা দেওয়ালের সামনে দাঁড়িয়ে আমি প্রথমবার বুঝলাম, আমার লজ্জা ছিল কাচের মতো, আর বাবার ভালোবাসা ছিল ইস্পাতের মতো শক্ত। আইসিইউ এর কাচের ওপাশে বাবাকে দেখে আমার মনে হচ্ছিল যেন একটা পাহাড় ভেঙে পড়েছে। এতদিন যাকে অটুট ভেবেছি, সে আসলে কতটা ক্লান্ত ছিল সেটা আমি বুঝিনি। পরদিন সকালে ডাক্তার বললেন, অপারেশন ভালো হয়েছে, কিন্তু মস্তিষ্কে আগেও চাপ ছিল মনে হচ্ছে। পুরনো সমস্যা। সময় মতো চিকিৎসা হলে হয়তো অবস্থা এত খারাপ হতো না। আমি স্থির হয়ে গেলাম। পুরনো সমস্যা? মাথা ব্যথা? মা চুপ করে রইলেন। তার চোখে সেই অপরাধ বোধ, যা আসলে আমার হওয়ার কথা।
আমি বাবার পুরনো ফাইল খুঁজতে বাড়ি গেলাম। আলমারির ভেতর কাগজপত্রের ফাঁকে একটা ছোট খাম পেলাম। ভেতরে মেডিকেল রিপোর্ট, 6 মাস আগের। রিপোর্টে লেখা, মস্তিষ্কে চাপ বৃদ্ধি, দ্রুত চিকিৎসা প্রয়োজন। 6 মাস। আমি চেয়ারে বসে পড়লাম। 6 মাস ধরে তিনি জানতেন তার শরীরে সমস্যা আছে, তবু কিছু বলেননি। খামের ভেতর আরও একটা কাগজ ছিল, এক আর্থিক সংস্থার রসিদ, বড় অঙ্কের ঋণ। সুদের হার দেখে আমার হাত ঠান্ডা হয়ে গেল। এই টাকা কোথায় গেছে? আমি মাথায় হিসেব করলাম। 3 সেমিস্টারের কলেজ ফি, বাড়ির খরচ আর হাসপাতালে অগ্রিম জমা। সবকিছু মিলিয়ে একটা ছবি স্পষ্ট হলো। বাবা নিজের চিকিৎসা বন্ধ রেখে আমার ভবিষ্যৎ বাঁচাতে চেয়েছেন। যে ভবিষ্যৎ নিয়ে এত গর্ব করতাম, সেটা দাঁড়িয়েছিল তার অস্বীকার করা বর্তমানের ওপর। হাসপাতালে ফিরে বাবার বিছানার পাশে বসলাম। তিনি তখনও অচেতন। তার হাতটা ধরলাম। হাতের চামড়া শক্ত, রোদে পোড়া। এই হাতেই রিকশার হ্যান্ডেল ধরে বছরের পর বছর শহর টেনেছে। আমি ফিসফিস করে বললাম, বাবা, আমি জানতাম না। কেউ উত্তর দিল না, শুধু মনিটরের শব্দ। সন্ধ্যায় তার জ্ঞান একটু ফিরল, চোখ আধ খোলা। আমাকে দেখে যেন চিনতে পারলেন, ঠোঁট নাড়লেন। আমি ঝুঁকে গেলাম। তিনি কষ্ট করে বললেন, পড়া বন্ধ করিস না। এই কথাটা শুনে আমার বুকের ভেতর কিছু ছিঁড়ে গেল। আমি বলতে চাইলাম, আপনি আগে ভালো হন, কিন্তু গলায় শব্দ আটকে গেল। মা পাশে দাঁড়িয়ে কাঁদছিলেন চুপচাপ। পরের কয়েকদিন হাসপাতালের যাতায়াত, বিলের হিসেব, ঋণের চাপ সব একসঙ্গে চেপে ধরল। যে বন্ধুরা টাকা দিয়েছিল তারা সহানুভূতি দেখালো ঠিকই, কিন্তু তাদের চোখে একটা দূরত্ব ছিল। হয়তো সেটা আমার কল্পনা, কিন্তু আমি অনুভব করছিলাম। আমি পার্ট টাইম কাজ খুঁজতে শুরু করলাম। এক রেস্টুরেন্টে সন্ধ্যার শিফটে ওয়েটারের কাজ পেলাম। প্রথম দিন ইউনিফর্ম পরে আয়নায় নিজেকে দেখে মনে হলো, এই আমি যে বন্ধুদের সামনে বাবাকে লুকোতাম, সে এখন টেবিল পরিষ্কার করছে। জীবন খুব অদ্ভুত শিক্ষক। সে অপমান দিয়ে শিক্ষা দেয় না, বাস্তব দিয়ে দেয়। রাতে হাসপাতালে এসে বাবার পাশে বসতাম। তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছিলেন, কিন্তু দুর্বল। একদিন তিনি আমাকে জিজ্ঞেস করলেন, কলেজ কেমন চলছে? আমি মিথ্যে বলতে পারলাম না। বললাম, আমি কাজ করছি। তিনি অবাক চোখে তাকালেন। কাজ? কেন? আমি প্রথমবার তার চোখে চোখ রেখে বললাম, আপনি একা কত করবেন? তিনি চুপ করে রইলেন। সেই নীরবতায় রাগ ছিল না, ছিল অদ্ভুত এক মিশ্র অনুভূতি, গর্ব আর কষ্ট। কয়েকদিন পর হাসপাতাল থেকে ছাড়পত্র মিলল, কিন্তু ডাক্তার স্পষ্ট বললেন, কমপক্ষে 6 মাস রিকশা চালানো যাবে না, বিশ্রাম দরকার। বাড়িতে ফেরার দিনটা অদ্ভুত ছিল। আমাদের ছোট টিনের ঘর যেন নতুন লাগছিল, কিন্তু এখন সেই ঘরে একজন অসুস্থ মানুষ আর অনেক ঋণ। ঋণদাতারা ফোন করতে শুরু করল, কড়া গলায় টাকা চায়। আমি বুঝলাম, বাবা যে ধার নিয়েছিলেন তার চাপ এখন আমাদের ওপর। এক সন্ধ্যায় আমি বাবার সামনে সব হিসেব খুলে রাখলাম। বললাম, এই ঋণ, এই সুদ সব জানি আমি। তিনি দীর্ঘশ্বাস ফেললেন। তোর পড়া থেমে গেলে আমি বাঁচতাম না। আমি বললাম, আপনি যদি না বাঁচেন তাহলে পড়ে কি করব? কথাটা বলেই বুঝলাম, এতদিনের জমে থাকা অভিমান গলে যাচ্ছে। কখনো কখনো একটা দুর্ঘটনা শুধু শরীর ভাঙে না, ভুল ধারণাও ভাঙে। আমি বাবার রিকশাটা বের করে ধুয়ে দিলাম। অনেক দিনের ধুলো জমেছে, হ্যান্ডেলের লাল কাপড়টা এখনও বাঁধা। আমি সেটা খুলে ধুয়ে আবার বাঁধলাম। বাবা বারান্দায় বসে দেখছিলেন। তার চোখে জল চিকচিক করছিল, কিন্তু তিনি মুখ ঘুরিয়ে নিলেন। বাড়ির বারান্দায় বসে বাবা যখন আমাকে রিকশা পরিষ্কার করতে দেখছিলেন, তখন সূর্যের আলোটা ঠিক তার মুখে পড়ছিল। সেই মুখে ক্লান্তি ছিল, কিন্তু একটা শান্তিও ছিল, যেন তিনি বুঝে গেছেন আমি বদলাচ্ছি। ঋণের কিস্তি শুরু হয়ে গেছে, সুদের চাপ কম নয়। আমি রেস্টুরেন্টের কাজ বাড়িয়েছি, দুপুরে কলেজ, সন্ধ্যায় কাজ, রাতে পড়া। শরীর ভেঙে যায়, কিন্তু এখন আর অভিযোগ আসে না, কারণ প্রতিটা ক্লান্তি আমাকে বাবার কাছাকাছি নিয়ে যায়। একদিন কাজ থেকে ফিরতে একটু দেরি হলো। বাড়িতে ঢুকে দেখি বাবা চুপচাপ বসে, সামনে একটা খাম। তিনি বললেন, এটা তোর জন্য। খাম খুলে দেখি একটা ছোট সঞ্চয়পত্র, আমার নামে। আমি হতবাক। এটা আবার কি? বাবা ধীরে বললেন, তোর চাকরির পরীক্ষার ফর্ম, কোচিং, যা লাগে। আমি আগে থেকে ভেবে রেখেছিলাম। আমি প্রায় চিৎকার করে উঠলাম, এখনও এসব ভাবছেন? ঋণ শোধ হয়নি, বাড়ির অবস্থা দেখছেন না? তিনি শান্ত গলায় বললেন, ঋণ শোধ হয়ে যাবে, কিন্তু সময় গেলে আর ফিরবে না। তিনি এখনও ভবিষ্যৎ নিয়ে ভাবেন, আমি শুধু বর্তমানের বোঝা দেখছি। সেই রাতে আমি অনেকক্ষণ ঘুমোতে পারিনি। ভাবছিলাম, এতদিন আমি বাবাকে শুধু একটাই পরিচয় দেখেছি, রিকশা চালক। কিন্তু তিনি আসলে একজন পরিকল্পনাকারী, একজন যোদ্ধা, একজন বাবা। পরের সপ্তাহে কলেজে একটা অনুষ্ঠান ছিল, ছাত্রদের পরিবারকে আমন্ত্রণ। আগে হলে আমি অজুহাত বানাতাম, এবার আমি নিজেই বাবাকে বললাম, বাবা যাবেন? তিনি একটু থমকালেন,
আমি? ওখানে? আমি বললাম, হ্যাঁ আপনি। অনুষ্ঠানের দিন তিনি পরিষ্কার ইস্ত্রি করার শার্ট পরলেন, পুরনো কিন্তু যত্নে রাখা। আমরা একসঙ্গে হাঁটছিলাম। কলেজের গেটে পৌঁছতে আমার বুক ধড়ফড় করছিল, কিন্তু এবার সেটা লজ্জায় নয়। কিছু বন্ধু বাবাকে দেখে অবাক, কেউ ফিসফিস করল। আমি শুনলাম, কিন্তু মাথা নত করলাম না, বরং বাবাকে নিয়ে ভেতরে ঢুকলাম। অনুষ্ঠানের শেষে আমাকে মঞ্চে ডাকা হলো, একটা একাডেমিক পুরস্কারের জন্য। সার্টিফিকেট নিতে গিয়ে দর্শকদের দিকে তাকালাম। সামনের সারিতে বাবা হাততালি দিচ্ছেন, তার চোখ ভিজে। এই হাততালির শব্দে আমি প্রথমবার নিজের পরিচয় খুঁজে পেলাম। বাড়ি ফেরার পথে বাবা বললেন, আজ খুব ভালো লাগলো। আমি হেসে বললাম, আমারও। কয়েক মাস কেটে গেল। বাবা ধীরে ধীরে হাঁটতে পারেন, কিন্তু রিক্সা চালানো আর শুরু করেননি। ডাক্তার নিষেধ করেছেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি রিক্সাটা বিক্রি করব না, সেটা থাকবে একটা স্মৃতি হিসেবে, একটা চিহ্ন হিসেবে। ঋণের অনেকটা শোধ হয়েছে, এখনও বাকি আছে, কিন্তু এখন সেটা শুধু টাকা নয়, একটা শিক্ষা। এক সন্ধ্যায় আমি বাবার পাশে বসে বললাম, আমি আগে আপনাকে নিয়ে লজ্জা পেতাম। তিনি তাকালেন, অবাক নন, শুধু শান্ত। জানি। আমি চমকে গেলাম। জানতেন? তিনি মৃদু হাসলেন। ছেলের চোখ বাবা পড়তে পারে। আমার চোখ ভিজে উঠল। তবু কিছু বলেননি কেন? তিনি বললেন, তুই নিজে বুঝবি, জোর করে বোঝালে কষ্ট বাড়ে। ভালোবাসা কখনো কখনো চুপচাপ অপেক্ষা করে। আমি তার হাত ধরলাম। এবার সেই হাত কাঁপছে না, শক্তও না, কিন্তু উষ্ণ। আমি বললাম, আমি বড় চাকরি করব, বড় বাড়ি বানাবো, এসব স্বপ্ন এখনও আছে, কিন্তু তার আগে আমি একটা জিনিস ঠিক করেছি। তিনি প্রশ্নভরা চোখে তাকালেন। আমি বললাম, আমি আর কখনো আপনাকে লুকোবো না। বাড়ির সামনে সেই রিকশাটা দাঁড়িয়ে, হ্যান্ডেলে লাল কাপড় বাঁধা, বাতাসে হালকা দুলছে। দারিদ্র্য আমাদের ঘরে ছিল, আছে হয়তো, কিন্তু লজ্জা আর নেই। কারণ আমি শিখেছি, সম্মান পেশায় নয়, মানুষের ত্যাগে থাকে। আর আমি জানি, আমার গল্পটা এখানে শেষ নয়। সামনে আরও লড়াই আছে, আরও ঋণ, আরও ক্লান্তি। কিন্তু এবার আমি একা নয়। আমার পাশে আছেন একজন মানুষ, যাকে আমি একসময় লুকোতে চেয়েছিলাম। এখন তিনিই আমার সবচেয়ে বড় গর্ব।